আজকের বিষয় হলো তড়িৎ বিশ্লেষণ, যেটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোলাইসিস। এই চ্যাপ্টারটা ভীষণই গুরুত্বপূর্ণ। ক্লাস 8 স্টুডেন্ট এবং যারা ক্লাস 10-এ পড়ছো, ভীষণই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চ্যাপ্টারটা টোটালটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, মানে কনসেপচুয়াল টপিক, তাই সকলে মন দিয়ে দেখবে। প্রথম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস কাকে বলে। বৃষ্টির জল তড়িৎ পরিবহন করেনি, কিন্তু বৃষ্টির জলে আমি যদি নুনকে মিশিয়ে দেই বা সোডিয়াম ক্লোরাইডকে মিশিয়ে দেই, তাহলে ওই জলটা তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? জলীয় দ্রবণে দ্রবীভূত কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাটায়ন আর অ্যানায়ন যে উৎপন্ন হয়, এটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তাহলে জলে দ্রবীভূত কোনো পদার্থ মানে কি নুন, দ্রবীভূত অবস্থায় যদি থাকে, তাহলে ওর মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে কি উৎপন্ন হবে? ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি প্লাস, অ্যানায়ন মানে কি মাইনাস, তাই তো? ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন হয়, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। বোঝা গেছে? যদি বলে ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন কারা করে? ইলেকট্রন করে। বাট জলীয় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন কে করে? আয়ন করে। আয়নকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাটায়ন, দুই হচ্ছে অ্যানায়ন। বোঝা গেছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণের মধ্যে এইটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের চিত্র। এর ডায়াগ্রামটা পরে আসছি বোঝানোর জন্য। এখানে যে তরল পদার্থটা ব্যবহার করা হচ্ছে, সেই তরল পদার্থকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তিন প্রকার। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তাই তো? তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? সংজ্ঞাটা বলতেছি। যে সকল পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে আয়ন পরিবহন করে, তাকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কি হবে? তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড কি কি পড়ি? HCl আর H2SO4 পড়ি। HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। H2SO4 মানে কি? সালফিউরিক অ্যাসিড, তাই তো? HCl কোথায় থাকে বলতো? আমাদের পেটের পাকস্থলীতে। আর H2SO4 কোথায় থাকে? অর্থাৎ সালফিউরিক অ্যাসিড বল টোটোর ব্যাটারিতে জল হিসাবে ব্যবহার করি H2SO4, তাই তো? NaCl এর রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট, মানে খাবার নুন, খাদ্য লবণ। আর KCl মানে কি? পটাশিয়াম ক্লোরাইড। আর কি হবে? ক্ষার, NaOH আর KOH। ক্ষার কোথায় ব্যবহার করি? যে কোনো সাবান তৈরিতে আমরা ক্ষার ব্যবহার করি। সেই সাবানগুলা, তাহলে ক্ষারগুলার নাম কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে HCl, H2SO4, NaCl, KCl, NaOH, KOH, এই যে উদাহরণ, এইগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। ক্লিয়ার? তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে না, তাকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। বুঝা গেছে? উদাহরণ কি হবে? চিনির জলীয় দ্রবণ। কিন্তু নুনের জলীয় দ্রবণ তড়িৎ মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বাট চিনির জলীয় দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তাই তো? চিনির জলীয় দ্রবণের সঙ্গে সঙ্গে বেনজিন, এটাও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আর বিশুদ্ধ জলের উদাহরণ কি? বৃষ্টির জল। বৃষ্টির জল হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। বুঝা গেছে? পরীক্ষায় থাকবে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? অপশান এ HCl, অপশান বি H2SO4, অপশান সি চিনি, অপশান ডি দিয়ে দিবে ভিনিগার। কি হবে? চিনি হবে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ক্লিয়ার না? প্রচুর পরীক্ষায় থাকে। এই চ্যাপ্টারটা পড়লে 10-এ হচ্ছে ঠিক এই টপিকটা আবার রিপিট হবে 10-এ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? সংজ্ঞা, তাহলে যে সকল পদার্থ জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে, তাদেরকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। ক্লিয়ার? মৃদু তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ কি হবে? অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার। আমরা খাবারের স্বাদ করার জন্য ভিনিগারটা বেশি ইউজ করি। চাউমিনে বোধহয় মানে একদম জলের মতো দেখতে হয়, তাই তো? এই ভিনিগারের সংকেত কি? CH3COOH। কেন বলছে এই সংকেতটাও মনে রাখবি। নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ? লিখবে HCl, H2SO4, তারপর লিখবে চিনির জলীয় দ্রবণ, তারপর লিখবে CH3COOH। তাহলে উদাহরণ কি হবে? CH3COOH। ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, এই যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া, এইটা বুঝার আগে আমরা দুটা সংজ্ঞা আমরা পড়ে নেব। কি? জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। জারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয়। কি?
জারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয় তাকে কি বলে? আর বিজারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা বিজারণ বলবো। ঠিক আছে, এই দুটা ডেফিনেশন বুঝেছো? এবার মাথার এক সাইডে রাখ, চলে যাচ্ছি ছবিতে। দেখ, এটা একটা কাঁচের জার আছে, তাইতে পিওর জল আছে, বুঝা গেছে? এবার দুটা ধাতব দণ্ড আংশিকভাবে নিমজ্জিত থাকবে, মানে দুটা ধাতব দণ্ডকে জাস্ট জলের মধ্যে ডুবি রাখবে, বুঝা গেছে? বলে একটা ধাতব দণ্ডকে ব্যাটারি প্লাসের সঙ্গে যুক্ত করব, আর একটা ধাতব দণ্ডকে ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, এটা তো বিশুদ্ধ জল। এই বিশুদ্ধ জলে আমি বিভিন্ন পদার্থ মিশাতে পারি, নুন মিশাতে পারি, HCl মিশাতে পারি, MgCl2 মিশাতে পারি। এই সকল পদার্থ মিশিয়ে তড়িৎ ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াটি করব। ঠিক আছে, এই যে ধাতব দুটা দণ্ড যে জাঁকানো রয়েছে, এইগুলাকে, এই দুটাকে একসঙ্গে কি বলে? তড়িৎদ্বার বলে, বুঝা গেছে? তড়িৎদ্বার কাকে বলে? ডেফিনেশনটা লিখা নেই, তাও বলে দিয়েছি। তড়িৎদ্বার কাকে বলে? যে ধাতব দণ্ড তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত থাকে তাকে বলা হয় তড়িৎদ্বার, বুঝা গেছে? তাহলে তড়িৎদ্বার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ক্যাথোড, দুই হচ্ছে অ্যানোড। যদি বলে ক্যাথোড কাকে বলে? যে তড়িৎদ্বারটি ব্যাটারির মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত আছে বা ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে তাকে বলা হয় কি? ক্যাথোড। অ্যানোড কাকে বলে? যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড। আর এই যে তরল পদার্থটা ব্যবহার হচ্ছে, এটা কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই তো? আর এই যে পাত্রটার মধ্যে করতেছ, এই পাত্রটার নাম কি? পাত্রটার নাম কি? কাঁচের দেওয়াল নয়, ভোল্টামিটার। কি? এই কাঁচের, হ্যাঁ, এই কাঁচের দেওয়ালটার নাম হচ্ছে ভোল্টামিটার, তাই তো? এই যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি প্রচুর ব্যবহার হয়। তুই চাইলে নি সোনার জিনিসকে, লোহার জিনিসকে সোনার জিনিস তৈরি করে দিবি, অর্থাৎ সোনার তৈরি গহনার উপর তুই সোনার প্রলেপ দিয়ে তাকে সোনা বলে কাজ চালিয়ে দিতে পারবি। কিন্তু সবাই এখন চাল্লাকি ধরতে পেরে যাবে। তাছাড়া কি, লোহার উপর মোর্চে পড়ে যায়, সেই মোর্চের হাত থেকে লোহাকে রক্ষা করার জন্য মোর্চের উপর জিঙ্ক বা দস্তার প্রলেপও দেওয়া হয়। এটা কোন প্রক্রিয়ার সাহায্য হয়? এই তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া। ক্লিয়ার? দেখি, আমরা বলি যে এটা বিশুদ্ধ জল, এই বিশুদ্ধ জলে আমরা বিভিন্ন রকম পদার্থ মিশাবো। প্রথম পদার্থটা কি? নুন মিশাবো, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে কি তৈরি করবে? Na প্লাস আর Cl মাইনাস, তাই তো? তাহলে Na প্লাস Cl মাইনাস উৎপন্ন হবে। তাহলে এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে, এখানে দুটা বিক্রিয়া সংঘটিত হবে। একটা ক্যাথোড তড়িৎ দ্বারা ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড তড়িৎ দ্বারা অ্যানোড বিক্রিয়া। তাহলে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড মানে কি? এইটা ক্যাথোড কি মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এটা কি মাইনাস হবে। তাহলে এর কাছে কে ছুটে যাবে বল? মাইনাস মানে কে ছুটে যাবে বল? Na প্লাস ছুটে যাবে। আর প্লাস মানে প্লাস, তো প্লাসের কাছে কে ছুটে যাবে? Cl মাইনাস ছুটে যাবে। তাহলে ক্যাথোড বিক্রিয়া Na প্লাস। সবসময় মনে রাখবি, কোনো পরমাণু ইলেকট্রন মানে কি বলে সুস্থির হতে যায়, মানে Na তে পরিণত হবে, মানে জিরো প্লাসও থাকবে না মাইনাসও থাকবে, ঠিক? প্রতিটা আয়ন তাই। তাহলে Na প্লাস থেকে Na জিরোতে হবে, মনে রাখার জন্য। প্লাস মানে কি? ভালো, আর Na জিরো মানে কি? খারাপ। তাহলে ভালো থেকে খারাপ হবে কি করে? যদি খারাপ মানুষকে গ্রহণ করে, তাহলে খারাপ মানুষটা কে? এখানে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটাকে গ্রহণ করতেছে, তাহলে ইলেকট্রন গ্রহণকে কি বলা হয়? বিজারণ বলে। বুঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে ক্যাথোড তড়িৎ দ্বারা কি বিক্রিয়া সংঘটিত হয়? জারণ না বিজারণ? ক্যাথোড তড়িৎ দ্বারা সবসময় বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। ক্লিয়ার? অ্যানোড বিক্রিয়া, অ্যানোড কি? প্লাসের সঙ্গে যুক্ত হওয়ার দরুন এটা কি আয়নে আহিত আছে? প্লাস আয়নে আহিত আছে। তাহলে প্লাস আয়নে আহিত থাকার দরুন এখানে কে ছুটে আসবে? Cl মাইনাসটা ছুটে আসবে। তাহলে Cl মাইনাসটা কি হবে? সবসময় Cl জিরোতে পরিণত হবে। তাহলে কি করে? মাইনাস ভালো না জিরো ভালো? অবভিয়াসলি জিরো ভালো। তাহলে খারাপ থেকে ভালো হবে কি করে? যদি খারাপ মানুষকে খেদায়, খারাপ মানুষকে এখানে ইলেকট্রনটাকে যদি খেদি দেয়, তাহলে ইলেকট্রন বর্জন করাকে কি বলা হয়? জারণ বলা হয়। তাহলে অ্যানোড তড়িৎ দ্বারা কি ব্যবহার করা হয়? অ্যানোড তড়িৎ দ্বারা কি বিক্রিয়া সংঘটিত হয়? অ্যানোড তড়িৎ দ্বারা জারণ বিক্রিয়া সংঘটিত হয়। ঠিক? তাহলে এই যে বিশুদ্ধ জল, এই বিশুদ্ধ জলে বলেছি আমি বিভিন্ন রকম পদার্থ মিশাতে পারি। তাহলে প্রথমে NaCl মিশিয়ে ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া দেখিয়েছি। তারপরে হবে কি? জলের বিক্রিয়া, মানে এই তো জল যদি থাকে তাহলে কি হবে?
দেখ জলের সঙ্গে কি H2O ভেঙে গিয়ে কি তৈরি করবে H প্লাস আর OH মাইনাস, তাই তো? তাহলে H প্লাসটা কার কাছে ছুটে আসবে? ক্যাথোডের কাছে ছুটে আসবে। আর অ্যানোড যেহেতু মাইনাস হওয়ার জন্য এর কাছে কে ছুটে আসবে? প্লাস থাকার জন্য মাইনাসটা ছুটে আসবে। তাহলে ক্যাথোড যে বিক্রিয়াটা হয় সেখানে H প্লাস কিসে হবে? H প্লাস থেকে সবসময় এই যে উৎপন্ন হবে, মানে ভালো থেকে খারাপ হবে কি করে? যদি ইলেকট্রনটাকে ভালো থেকে খারাপ হয়, যদি ইলেকট্রনটাকে গ্রহণ করে তাহলে ইলেকট্রন এখানে দেখ গ্রহণ করতেছে, গ্রহণ করে কি হাইড্রোজেনে পরিণত হচ্ছে। তাহলে এটা কি ক্যাথোডে কি তৈরি হয়? জারণ বিক্রিয়া। হ্যাঁ, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। ইলেকট্রন তো গ্রহণ হচ্ছে, ইলেকট্রন গ্রহণে হাইড্রোজেন তৈরি হচ্ছে। এইরকম একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন যুক্ত হয়ে কি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। বোঝা গেছে? তাহলে অ্যানোডের কাছে কে ছুটে আছে? OH মাইনাস। তাহলে OH মাইনাস থেকে OH কি করে হবে? যদি একটা ইলেকট্রন বর্জন করে, আর বর্জন করাকে কি বলা হয় বল? অ্যানোডের জারণ বলা হয়। তাহলে অ্যানোডে কি হচ্ছে? জারণ হচ্ছে। তাহলে OH পাচ্ছু। এইরকমই চারটা OH পরস্পর যুক্ত হয়ে জল আর অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে, কোশ্চেন কি করে আসবে বলতিস? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে তাহলে কি গ্যাস উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়? অক্সিজেন গ্যাস। ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস। বোঝা গেছে? তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের সংজ্ঞাটা বলে দিচ্ছি। কম সক্রিয় ধাতুর উপর অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন। তড়িৎ লেপন, তাই তো? তড়িৎ লেপনের সংজ্ঞায় কি বলেছি? কম সক্রিয় ধাতুর উপর অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন। তাহলে এই যে পিকচারটা আছে, আমরা জানি তড়িৎ সবসময় কি প্লাস থেকে মাইনাসের দিকে যায়। প্লাস থেকে মাইনাসের দিকে যাওয়ার দরুন এখানে যদি একটা নিকেল দণ্ড ব্যবহার করি আর এখানে যদি একটা লোহার দণ্ড ব্যবহার করি, তাহলে কি প্লাস থেকে মাইনাসের দিকে যাওয়ার জন্য এটা এই ধাতুটা কি হবে? ক্ষয়ে যাবে। ক্ষয়ে গিয়ে কি করবে? এর উপর একটা প্রলেপ তৈরি করবে। কেন? প্লাস থেকে কাটে সবসময় মাইনাসের দিকে যায়, তাহলে এইটা ক্ষয়ে গিয়ে কি করবে? এর উপর একটা প্রলেপ তৈরি করবে। এইভাবেই হচ্ছে তড়িৎ লেপন প্রক্রিয়াটি সংঘটিত করা হয়। তাহলে যদি বলে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে, লোহাকে কোথায় ব্যবহার করব? লোহাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। কোন তড়িৎদ্বারটি ক্ষয়প্রাপ্ত হয়? অ্যানোড তড়িৎদ্বারটি ক্ষয়প্রাপ্ত হয়। যেহেতু নিকেলের প্রলেপ দেবো, তাহলে নিকেলটাকে আমি অ্যানোড হিসাবে ব্যবহার করব। নিকেলটাকে আমি অ্যানোড দণ্ড হিসাবে ব্যবহার করব। যদি কোশ্চেন এভাবে থাকে, লোহার উপর যদি সোনার প্রলেপ দেই, তাহলে আমরা লোহাকে কোথায় ব্যবহার করব? লোহাকে আমরা ক্যাথোডে ব্যবহার করব। যেহেতু সোনার প্রলেপ দিচ্ছি, তাহলে সোনাকে আমরা কোথায় ব্যবহার করব? সোনা যেহেতু ক্ষয়ে যাবে অ্যাকচুয়ালি, তাহলে সোনাকে আমরা ধনাত্মক অর্থাৎ অ্যানোড তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করব। তাহলে সোনাকে আমরা অ্যানোডে রাখবো, ক্যাথোডে রাখবো আমরা লোহাকে। কোশ্চেন দেওয়া আছে কি লোহার উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করব? তাহলে কে ক্ষয়প্রাপ্ত হয়? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে অ্যানোডে কি ব্যবহার করবি? নিকেল। কার উপর প্রলেপ দিবি? লোহার উপর প্রলেপ দেবো, তাহলে লোহাকে কিসে রাখবো? ক্যাথোডে রাখবো। তারপরে কোশ্চেন গ্যালভানাইজেশন কাকে বলে? লোহার উপর জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। কেন করব? লোহাকে মূর্ছের হাত থেকে রক্ষা করার জন্য আমরা গ্যালভানাইজেশন প্রসেসটা করব। ক্লিয়ার? লাইক করো। তাহলে ব্যাটারি প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলা হয়? অ্যানোড বলা হয়। ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলা হয়? ক্যাথোড বলা হয়, তাই তো? তাহলে অ্যানোড মাড কাকে বলে? তাহলে কোন তড়িৎদ্বারটি ক্ষয়প্রাপ্ত হয়? অ্যানোড তড়িৎদ্বারটি ক্ষয়প্রাপ্ত হয়, তাই তো? তাহলে কোনো একটা অবিশুদ্ধ ধাতব দণ্ডকে যদি অ্যানোড হিসাবে ব্যবহার করুন, তাহলে ওর মধ্যে যে ধাতুগুলো উপস্থিত আছে সেইগুলা কি করে? প্লাস থেকে মাইনাসের দিকে চলে যাবে। বাট যেগুলা ধুলা বালি কাদা, সেগুলো তো এখান থেকে এখানে যেতে পারবে না। সেই ধুলা বালি কাদাটা কি হবে? এই পাত্রের নিচে থিতিয়ে পড়বে, মানে এই পাত্রের নিচে এখানে থিতিয়ে পড়বে। এই যে অংশটা পাচ্ছ এটাকেই বলে অ্যানোড মাড, অর্থাৎ অ্যানোড তড়িৎদ্বারের নিচে যে অবিশুদ্ধ পদার্থগুলো নিচে জমা হয় সেটাকেই বলা হচ্ছে অ্যানোড মাড। তাহলে অ্যানোড মাড কাকে বলে? এই যে দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো অবিশুদ্ধ ধাতব দণ্ডকে যদি অ্যানোড হিসাবে ব্যবহার করি, তাহলে পাত্রের নিচে যে ধুলা বালি কাদা জমা হয় এটাকেই বলা হয় অ্যানোড মাড।
বোঝা গেছে। এই অ্যানোড মার থেকে কি কি ধাতু সংগ্রহ করা হয়? এই অ্যানোড মার থেকে যে মূল্যবান ধাতু অর্থাৎ সোনা, রূপা, প্ল্যাটিনাম এই সকল ধাতু সংগ্রহ করা হয়। আজকের ক্লাসটা ছিল এতটাই, ভীষণই একটা ক্রুশিয়াল টপিক, তাই সকলকে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে A to Z ফলো করবে। আফটার অল প্রত্যেককে দেখার জন্য থ্যাংক ইউ।